হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিকটা ভীষণই গুরুত্বপূর্ণ টপিক। ডাব্লিউবিসিএস 2023-এর হিস্ট্রি অপশনালের প্রশ্ন আলোচনা করছি। তোমরা জানবে যে সিরিজটা চলছে, এটা কিন্তু এখন ডাব্লিউবিসিএস 2023-এর অপশনালের কোয়েশ্চেন চলছে। এটা শেষ হওয়ার পরে ডাব্লিউবিসিএস 2022-এর অপশনালের কোয়েশ্চেন আলোচনা হবে। চলো দেখো 2023-এর প্রশ্ন কি এসছে। রাইট অ্যান এসে অন দ্য নেচার অফ দ্য আপরাইজিং অফ 1857। 1857 যে ক্রান্তি, তার প্রকৃতি কিরকম ছিল সেটা জানতে বলা হয়েছে। দেখো, there are different opinions on the nature of the uprising of 1857. 1857 যে ক্রান্তি, তার প্রকৃতি নিয়ে অনেক মত আছে, অনেক মতবাদ আছে। ঠিক আছে। The revolt of 1857 was termed as India's first war of independence by Vinayak Damodar Savarkar. However, it can't be termed as purely nationalist, especially in modern sense of the word. এটাকে তোমরা জানবে যে বিনায়ক দামোদর সাভারকার একে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলে আখ্যায়িত করেছে, স্বাধীনতার প্রথম যুদ্ধ। কিন্তু বর্তমানে আধুনিক পৃথিবীর সেন্সে আমরা কিন্তু এটাকে মোটেও স্বাধীনতার প্রথম যুদ্ধ কিন্তু বলতে পারি না। ঠিক আছে। Although it is true that the rebels wanted to overthrow the rising power of the colonial rule, all the local leaders professed or nominated their allegiance to the Mughal emperor as the emperor of Hindustan, yet the main factors behind this rebellion was an aspiration to revert to pre-British feudal order. দেখো, যদিও এটা ঠিক যে বিদ্রোহীরা কলোনিয়াল রুল অর্থাৎ ব্রিটিশ সরকারকে সরাবার জন্যই কিন্তু এই বিদ্রোহটা করে। ঠিক, যে সমস্ত লোকাল নেতারা ছিল, স্থানীয় নেতারা, তারা কিন্তু তাদের যে বিশ্বাস, যে আস্থা, সেটা মুঘল এম্পায়ারের কাছে রাখে। কে আছে তোমরা জানবে? বাহাদুর শাহ জাফরের কাছে, এবং তাকে ডিক্লেয়ার করে যে এম্পায়ার অফ হিন্দুস্তান রূপে। এবং মেন যে কারণ রেবেলিয়নের, তো এই বিদ্রোহীতে যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে নতুন করে পুনরায় প্রি ব্রিটিশ ফিউডাল অর্ডারটাকে ফিরিয়ে আনা। অর্থাৎ ব্রিটিশের আগের মুহূর্তে যে ধরনের সিচুয়েশন বা সার্কামস্টেন্সেস ছিল, যে পরিস্থিতি বা যে ধরনের সমাজ ব্যবস্থা প্রিভেলেন্ট ছিল, সেই সমাজ ব্যবস্থাটাকে ফিরে পাওয়া। ঠিক আছে। Many sections of society participated in this revolt with different intentions. বিভিন্ন ধরনের ইচ্ছা নিয়েই বিদ্রোহীরা, সমাজের বহু বর্গের মানুষেরা এখানে পার্টিসিপেট করে এই বিদ্রোহে তারা অংশগ্রহণ করেছিল। The dispossessed Nawabs and Rajas were waiting for an opportunity to get the throne and lost control. The dispossessed Nawabs মানে যে সমস্ত নবাবকে সরিয়ে দেওয়া হয়েছিল, ডিসপোজ করা হয়েছিল, এলিমিনেট করা হয়েছিল, ব্রিটিশ সরকার সরিয়ে দিয়েছিল, এবং রাজারা এরা ওয়েট করছিল একটা সুযোগ। কেমন একটা সুযোগ? যে সুযোগটাকে কাজে লাগিয়ে এরা আবার পুনরায় করে তারা থ্রোন ফিরে পাবে, তারা সিংহাসন ফিরে পাবে, এবং তাদের যে লস কন্ট্রোল, যে হারিয়ে যাওয়া যে নিয়ন্ত্রণাধীন যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে তারা ফিরে পাবে। ঠিক আছে। The dispossessed zamindars were also burdened with high revenue demand and was eliminated from their post by the colonial ruler. Similarly, যারা জমিদার যাদেরকে সরানো হয়েছিল, এরাও কোথাও জানো, ঠিক আছে, হাই রেভিনিউ ডিমান্ডে বার্ডেন ছিল, বোঝা, অতিরিক্ত এদের কর বোঝা ছিল, এবং তার জন্য এদেরকে এলিমিনেট করা হয়, বাদ দেওয়া হয় তাদের পোস্ট থেকে। এরাও যেন কলোনিয়াল রুলারের এগেনস্টে, ব্রিটিশ সরকারের এগেনস্টে বিদ্রোহী হয়ে ওঠে। কেন? এরাও তাদের যে পুরানো যে ক্ষমতা সেটা ফিরে পাওয়াবে। ঠিক আছে। Thus, for these traditional elites, the revolt was an advantage and opportunity to restore the feudal order, with native powers owing nominal suzerainty to the Mughal emperor Bahadur Shah Jafar. যে প্রচলিত বা যে ট্র্যাডিশনাল এলিট ছিল, সমাজে যারা উচ্চ বর্গের মানুষ, এরা কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র একটা সুবিধা নেওয়ার জন্য। কিরকম একটা সুবিধা? যাতে করে তারা ফিউডাল অর্ডারকে রেস্টোর করতে পারে, এবং তার সাথে এরা কিন্তু মুঘল এম্পায়ার বাহাদুর শাহ জাফারের কিন্তু সোজারেন্টি কিন্তু এরা মেনে নিয়েছিল, যে ঠিক আছে তুমিই থাকো, অসুবিধা নাই, কিন্তু ব্রিটিশ সরকারকে হাঁটাতে হবে। তাদের যে আস্থা, দে হ্যাড কমপ্লিট ফেথ ইন দি লাস্ট মুঘল এম্পায়ার বাহাদুর শাহ জাফর, কোথাও যেন তারপর আস্থা রেখেছিল। ঠিক আছে। এবং তাকেই নমিনাল হেড রূপে রেখেছিলেন।
The rural masses were also infuriated with the colonial rule due to elimination from land, high revenue burden, and British interference in the socio-cultural practices of the natives. মানে স্থানীয় যে সমস্ত মানুষ, বিশেষ করে গ্রামীণ যে জনসংখ্যা, যে জনগণ, এরা দারুণভাবে তিক্ত বিরক্ত হয়ে উঠেছিল ব্রিটিশ সরকারের পলিসির কারণে। তারা এদেরকে এলিমিনেট করেছিল, এই সাধারণ মানুষদেরকে সরিয়ে দিয়েছিল তাদের জমি থেকে। এছাড়া অতিরিক্ত কর চাপানো এদের উপরে। কোথাও যেন ব্রিটিশ ইনফ্লুয়েন্স তো সোশ্যাল কালচারাল লাইফে কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়ে, ঠিক আছে? এই জন্য সাধারণ মানুষ কিন্তু ব্রিটিশ সরকারের উপর কিন্তু ক্ষিপ্ত হয়েছিল, রেগেছিল। Indeed, the threat to religion was one of the causes for the leaders to engage the masses indulging the sepoy, including the sepoy. এবং তার সাথে আরো একটা কারণ কিন্তু আছে, যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে সোশিও রিলিজিয়াস ফ্যাক্টর। তোমরা জানবে সিপাহীদেরকে জয়েন করানোর আগে নতুন করে একটা সিগনেচার করানো, এবং সে টাইম একটা কথন ছিল যে সমুদ্র পেরিয়ে যারাই যাবে, যে সমস্ত মানুষেরা, তাদের ধর্ম নষ্ট হয়, বিশেষ করে হিন্দুইজম। তো এর ফলে কিনা সিপাহীদের জন্য কোথাও ধার্মিক একটা অ্যাঙ্গেল কিন্তু চলে আসছে এখানে, ঠিক না? তো থ্রেট টু রিলিজিয়নের জন্য কিন্তু একটা আলাদা একটা কারণ, যেখানে সিপাহীদের মধ্যেও কোথাও যেন একটা বিদ্রোহীর একটা সৃষ্টি করে, ব্রিটিশ করে একটা ইনফিউরিয়েশন জায়গায় তাদের মধ্যে ব্রিটিশ সরকারের এগেনস্টে, রাগ। দেখো, কিছু সোশিও রিলিজিয়াস কালচার হ্যাম্পার্ড হয় ব্রিটিশ সরকারের দ্বারা। ব্রিটিশ সরকার কিন্তু কিছু সামাজিক ধার্মিক আস্থা সংস্কৃতি কিন্তু হ্যাম্পার করে, ঠিক আছে? কোনগুলো দেখে নাও। নাম্বার 1, খ্রিস্টান মিশনারিজ ডাইরেক্টলি অ্যাটাক অর্থোডক্স ব্রাহ্মিনস। তোমরা জানবে খ্রিস্টান মিশনারিজকে ভারতে পাঠানো হয় অনেক বেশি। তোমরা জানবে যে মিশনারিজ আছে, তাই না? জুইস মিশনারিজ, এক্সট্রিমলি সরি, খ্রিস্টান মিশনারিজ কিন্তু তারা আসে। কেন এসেছিল এরা এসেছিল ধর্ম পরিবর্তন করানোর জন্য। তার কারণ খ্রিস্টান সংখ্যা যদি বাড়বে তো তাদের ভারতে আধিপত্য বজায় রাখতে সুবিধা হবে, ঠিক? এটা ছিল প্রথম কারণ। এরা কোথাও এসে যেন ব্রাহ্মণদেরকে কিন্তু ডাইরেক্ট অ্যাটাক করতে শুরু করে, অর্থোডক্স ব্রাহ্মণ। ওকে, তো সেকেন্ড, অ্যাবলিশন অফ সতী 1929। তোমরা জানবে উইলিয়াম বেন্টিং এর টাইমে 1929-এ সতী প্রথা কিন্তু সরিয়ে দেওয়া হয়। এছাড়া উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856, ডালহৌসি টাইমে বিধবা বিবাহ আইন প্রচলন হচ্ছে, এবং এটাও কিন্তু ন্যায়সম্মত করা হয়, লিগেল করা হয়। ট্যাক্স অন টেম্পল অ্যান্ড মক্স ল্যান্ডস, এবং মন্দির মসজিদের উপরেও কিন্তু কর চাপাতে কিন্তু শুরু করে, ঠিক আছে, ব্রিটিশ সরকার। এর ফলে সমাজের আমরা দেখছি প্রত্যেকটি বর্গ, প্রত্যেকটি ইচ এন্ড এভরি সেকশনস অফ দ্য সোসাইটি কিন্তু ইউনিফিকেট হচ্ছে। কোথায় যেন ব্রিটিশ সরকারের উপর কিন্তু রাগ সৃষ্টি হচ্ছে, এদের অভিমান কিন্তু বাড়ছে। দ্য ব্রিটিশ মিলিটারি রেগুলেশনস হ্যাড বিকাম ভেরি ইনসেনসিটিভ টু কাস্ট অ্যান্ড রিচুয়াল প্র্যাকটিসেস অফ দ্য সিপাহী। আগেই বললাম, সিপাহীদের কাছে কোথায় যেন ব্রিটিশের মিলিটারি যে সমস্ত রেগুলেশন তারা নিয়েছিল ব্রিটিশ সরকার, এটা কোথাও যেন অনেক বেশি ইনসেনসিটিভ ছিল, অসংবেদনশীল ছিল, এবং অনেকটা একটা কাস্ট বেস ছিল, ঠিক আছে? অনেক বেশি কিন্তু রীতিনীতি, হিন্দু সিপাহী এদের কিন্তু রীতিনীতির এগেনস্টে কিন্তু ছিল। বিশেষ করে দেখো, ফার্দার দ্য রুমার অফ কাউ অ্যান্ড পিগ ফ্যাট গ্রিস cartridges of infill rifle confirmed the suspect that the company aspired to ruin their belief, thus it acted as a fuel in the revolt of 1857. এবং হলটা একটা ইমিডিয়েট কজ। সেই ইমিডিয়েট কজটা কি? দেখো, কারণ তো অনেক কোটাই হলো, এটা যে ইমিডিয়েট কারণ, হঠাৎ করে যেটা মানে কারণ হয়ে ওঠে বিদ্রোহী, সেটা কি? তাদের যে একটা বিশ্বাস বা কোথাও যেন তাদের ধারণা হচ্ছিল ব্রিটিশ সরকার তাদের ধর্ম নিয়ে খেলা করছে, তাদের আস্থা নিয়ে খেলা করছে, বিশ্বাস নিয়ে খেলা করছে। আলটিমেটলি কিন্তু এটা প্রুভ হয়ে গেল যখন হঠাৎ করে একটা কথা এলো যে নতুন এনফিল্ড রাইফেল, সেটা কিন্তু তার যে কার্ট্রিজটা, সেটা কিন্তু তোমরা জানবে দাঁতে ছিঁড়ে তারপরে পাউডারটাকে ভরতে হতো, ঠিক? ওই কার্ট্রিজটা কিন্তু গরু এবং শুয়োরের চর্বি দিয়ে তৈরি। এর ফলে গরু তোমরা জানবে যে হিন্দুদের কাছে কোথাও যেন একটা হোলি ব্যাপার, এবং শুয়োর কোথাও আনহোলি মুসলিমদের কাছে। তো কোথাও যেন একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট এটা কিন্তু হার্ট হচ্ছে, তাই না? ধার্মিক যে আস্থা, সে আস্থার উপর ব্রিটিশ সরকার কিন্তু একটা আঘাত কিন্তু তারা এনেছে, এবং এটাই কিন্তু আলটিমেটলি একটা ফুয়েল রূপে কাজ করছে। 1857 রিভল্টের 1857 যে ক্রান্তি, এটাই ফুয়েল রূপে কাজ করছে, জ্বালানি রূপে কাজ করছে, চিঙ্গারি। The revolt cannot be termed as nationalist also because apart from central India, Bombay, Madras and Bengal presidencies and many parts of the country were remain unaffected.
দেখো, এটা ন্যাশনালিস্ট আমরা কেন বলবো না, এটা রাষ্ট্রীয় আন্দোলন এই জন্য বলা খুব একটা আমাদের ভুল হবে। তার কারণ হচ্ছে যে এটা সেন্ট্রাল ইন্ডিয়া, বোম্বে, মাদ্রাস, বেঙ্গল প্রেসিডেন্সি ছাড়া সারা ভারতের আর অন্যান্য অঞ্চল, বিশেষ করে সাউথে তো এর কোনো চিহ্নই পাওয়া যায় না। দক্ষিণ ভারতের মানুষ এটার সম্বন্ধে কোনো খবরই নেই, একদম উদাসীন, ইনডিফারেন্ট। এর ফলে কিন্তু এটাকে আমরা সম্পূর্ণরূপে ন্যাশনালিস্ট মুভমেন্ট কিন্তু বলতে পারি না, বা ন্যাশনালিস্ট স্ট্রাগল কিন্তু এটাকে আমরা বলতে পারবো না, তাই না? তার জন্য সর্বভারতের মানুষ লাগবে, সবাইকে এখানে এভরিবাডি মাস্ট টেক পার্ট ইন দি রিভল্ট, তাহলে আমরা তাকে ন্যাশনালিস্ট বলতে পারি। যেমন আমরা যখন গান্ধী মুভমেন্ট পড়ছি, খ্লাফত এজিটেশন পড়ছি, হ্যাঁ, তারপরে নন কর্পোরেশন এজিটেশন পড়ছি, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ওগুলো ন্যাশনালিস্ট। কেন ওগুলো ন্যাশনাল মুভমেন্ট? তার কারণ হচ্ছে এখানে সারা ভারতের মানুষ অংশগ্রহণ করছে। এখানে কিন্তু মানে কিছু একটা এলিট বর্গ ছাড়া বা কিছু সংখ্যক মানুষ ছাড়া কিন্তু এখানে সারা ভারতের বাকি মেম্বাররা কিন্তু, বাকি মানুষরা কিন্তু এখানে টেক পার্ট করেনি, অংশগ্রহণ করেনি। The middle class intelligentsia, businessmen, and most importantly princely states remain loyal to the colonial role and assisted them to suppress the revolt. শুধু তাই নয়, মিডল ক্লাস যে ইন্টেলিজেন্সিয়া, হ্যাঁ, যারা মিডল ক্লাসে, যারা একটু উঁচু ভালো পর্যায়ের মানুষ, বিজনেসম্যান এবং প্রিন্সলি স্টেট বিষয় করে, এরা কিন্তু ব্রিটিশ সরকারকে সাপোর্ট জুগিয়েছিল, সহায়তা করেছিল যে এই বিদ্রোহটাকে কি করে সাপ্রেস করা যায়, কিভাবে আটকানো যায়, থামানো যায়। বুঝতে পারছো? দেখো, তাহলে আমরা নেচার কিন্তু আলোচনা করলাম যে এটাকে আমরা কোনো ক্যাটাগরিতে সেইভাবে রাখতে পারি না, তাই না? কনক্লুশন দেখি। সো দাস কনসিডারিং এভরি অ্যাসপেক্ট অফ দিস রিভল্ট, we can conclude that the nature of the revolt of 1857 was inspired by religious ideas, agrarian unrest, and an aspiration to restore the feudal order, and hence can't be called as nationalist. তাই সমস্ত দৃষ্টিভঙ্গি বিচার করার পরে আমরা এই পর্যায়ে পৌঁছালাম, এই কনক্লুশনে পৌঁছালাম। এটাকে আমরা কি, এটাকে কনক্লুড করতে পারি আমরা যে এই বিদ্রোহটা একটা হচ্ছে তোমার ইন্সপায়ার্ড হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল কোথাও যেন রিলিজিয়াস আইডিয়ার দ্বারা। এখানে ধর্মীয় অ্যাঙ্গেল আসছে, তাই না? এখানে অ্যাগ্রারিয়ান আনরেস্ট আসছে, যেখানে কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে। আর তাছাড়া যে এলিট বর্গ, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে ফিউডাল অর্ডার পুনরায় রেস্টোর করা, পুনরায় ফিরিয়ে নিয়ে আসা, এর ফলে এর কিন্তু নিজস্ব কিন্তু কোনো প্রকৃতি নেই, এর বিভিন্ন প্রকৃতি রয়েছে। এটা রিলিজিয়াস অ্যাসপেক্ট রয়েছে, অ্যাগ্রারিয়ান আনরেস্টের ফলে হচ্ছে, হ্যাঁ, তারপরে ফিউডাল অর্ডারটাকে রেস্টোর করা, এইসব কিছু রয়েছে। এটার কোনো পার্টিকুলার কোনো নেচার দিয়ে আমরা এটাকে টার্ম করতে পারবো না বা কনসিডার করতে, বিবেচনা করতে পারবো না। হেন্স ক্যান নট বি কল্ড অ্যাজ, এই জন্য এটাকে আমরা ন্যাশনালিস্ট রূপে দেখতে পারবো না, বা এর কোনো, হ্যাঁ, সেভাবে আমরা প্রকৃতি দিয়ে এটাকে, একটা পার্টিকুলার কোনো প্রকৃতি দিয়ে এটাকে আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। সো থ্যাংক ইউ সো মাচ, আই উইল ব্রিং মোর কন্টেন্ট।